নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। দিলীপ মণ্ডলের পর আরও এক তৃণমূল নেতার প্রাসাদ। যেমনটা আপনাদের বলছিলাম, আরও এক তৃণমূল নেতার প্রাসাদ। দিলীপ মণ্ডলের পর এবার প্রদীপ কর। ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ করের প্রাসাদ। 15 বছরে 64 জমির মালিক এই তৃণমূল নেতা। পাকুই গ্রামে তৃণমূল নেতার আলিশান বাগান বাড়ি। 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি, পুকুর, বাগান। ডেবরায় ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ কর, তার বিশাল বড় প্রাসাদ। 15 বছরে 64 জমির মালিক এই তৃণমূল নেতা। পাকুই গ্রামে তৃণমূল নেতার আলিশান বাগান বাড়ি। 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি, পুকুর, বাগান। দেখছেন সেই ছবি। ডেবরায় তিনি ব্লক তৃণমূল সভাপতি এই প্রদীপ কর, তার এই প্রাসাদ। শুধু প্রাসাদ নয়, 15 বছরে তিনি 64 জমির মালিক। পাকুই গ্রামে তৃণমূল নেতার আলিশান বাগান বাড়ি। শুধু তাই নয়, 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি, পুকুর, বাগান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। সরাসরি চলে যাব দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, কত বড় বাড়ি? দেখো, ইতিমধ্যেই সরকারের পালা বদলের পরেই একের পর এক তৃণমূল নেতাদের বাড়ি, কারো বাংলো, কারো জমি জায়গা বেরোচ্ছে। সেরকমই ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি প্রদীপ করের আমরা বাংলোর হদিশ পেলাম। বালিচক থেকে কিছুটা দূরেই পাকুই এলাকায় তার বাংলো বাড়ি রয়েছে। প্রায় 3 বিঘা জমির ওপর 3 তলা পাকা বাড়ি, পুকুর, বাগান বাড়ি, ফুলের বাগান, সব মিলিয়ে কিন্তু একটি বিলাসবহুল আলিশান বাংলো বলা যেতে পারে। যদিও এখানে প্রদীপ কর থাকেন না, মাঝে মাঝে ওখানে গিয়ে তিনি থাকেন, কর্মীদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু এই যে বিলাসবহুল বাংলো বাড়ি, পাশাপাশি তার 64টি স্থাবর অস্থাবরের একটি জায়গার কাগজপত্র পাওয়া গেছে। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে দীর্ঘ 15 বছরে তৃণমূলের দাপটে কর্মাধ্যক্ষ ছিলেন বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ব্লক তৃণমূলের সভাপতি। প্রভাব খাটিয়েই কি তাহলে তিনি এই সম্পত্তি করেছেন, এই বাংলো বাড়ি করেছেন? এই প্রশ্নটা তুলছে কিন্তু বর্তমান বিজেপির নেতৃত্বরা। সঙ্গে থাকো দিগ্বিজয়। আর যেমনটা আপনাদের জানাছিলাম, তৃণমূল নেতার প্রাসাদ, ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ করের প্রাসাদ। চাকরি ব্যবসা না করেও 64 প্লটের তিনি মালিক। শুধু তৃণমূল করে বিরাট সম্পত্তি এই নেতার। পালা বদলের পর মুখ খুলছেন এখন স্থানীয়রা। কাটমানি, দুর্নীতি করে বারবারন্তের অভিযোগ। আর তার প্রতিপত্তির ছবি আরো একবার দেখাবো। তৃণমূল নেতার প্রাসাদ, ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ করের প্রাসাদ। তিন বিঘা জমিতে 3 তলা বাড়ি, পুকুর, বাগান। 15 বছরে 64 জমির মালিক এই তৃণমূল নেতা। পাকুই গ্রামে তৃণমূল নেতার আলিশান বাগান বাড়ি। 3 বিঘা জমিতে 3 তলা বাড়ি, পুকুর, বাগান। ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ করের প্রাসাদ। চাকরি ব্যবসা না করেও 64 প্লটের মালিক তিনি। শুধু তৃণমূল করে বিরাট সম্পত্তি নেতার। পালা বদলের পরই কিন্তু মুখ খুলছেন স্থানীয়রা। আর এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে একাধিক। আমরা কথা বলবো, দিগ্বিজয় রয়েছে আমাদের সঙ্গে। দিগ্বিজয়, কিভাবে এত বড় বাড়ি হলো? তৃণমূলের আমলে সম্পত্তি ফুলে পেঁপে উঠলই বা কি করে? নেতাকে নিয়ে স্থানীয়রা কি বলছেন? দেখো, স্থানীয়রা যেহেতু তৃণমূল নেতা ছিল, একটা দাপট ছিল, তার জন্য কিন্তু তারা সরাসরি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করছে। কিন্তু অপরদিকেই তারা কিন্তু ক্যামেরা সরালেই সরাসরি বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে। কোথাও প্রমোটিং করে সেখানকার ভাগ, কোথাও সরকারি কাজ হচ্ছে সেখানকার পার্সেন্টেজ। এইভাবে কিন্তু গত 5 বছরে কোথাও পাট্টা দেওয়া, সাধারণ মানুষকে পাট্টা না দিয়ে বড় লোককে পাট্টা দেওয়া, নিজের দলের কর্মীদের পাট্টা দেওয়া, এইভাবে কিন্তু একের পর এক দুর্নীতি করেই কিন্তু এই আলিশান বাংলো বাড়ি বানিয়েছে বলে এখনকার যারা মানুষজন তারা কিন্তু পালা বদলের পরে সরাসরি অভিযোগ তুলছে। তারা প্রশ্ন তুলছে, কোনো সরকারি চাকরি নেই, কোনো বড় ব্যবসা নেই, তারপরেও কিভাবে
64টি প্লটের মালিক এবং এই আলিশান বাংলো বাড়ি হয় কিভাবে, এই প্রশ্নটা কিন্তু তুলছে। যদিও প্রদীপ করের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি, কিন্তু তিনি এ বিষয়ে একেবারে সঙ্গে থাকো দিগ্বিজয়। এলাকার বাসিন্দারা কি বলছেন শুনবো একবার আমরা। আগে তো পুকুর ছিল, তার উপরন্ত কিনা পাটা করে সে বাবু বাড়ি পাঁচির সব করছে। ওইদিকে থাকো। বাপিকর বাপিকর মানে প্রদীপ কর। ভেতরে একটা পুকুর আছে, খালা বাড়ি আছে, যতটা তার এরিয়া কিনছে ততটা পাঁচির ঘেরা বাড়ি করছে। এই যে বাগান বাড়িটা কার? প্রদীপ জানেন আপনারা? ওই বালিচকের জান লোক, কোনো রাজনীতি করে? তৃণমূল করতে আর কি। আজ থেকে 6-7-8 বছর আগে এখানে কি দেখছিলেন আপনারা? পুকুর একটা ছিল, পুকুর কিনে সংস্কার করে। আর যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, তৃণমূল নেতার প্রাসাদ, ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ করের বিশাল বড় প্রাসাদ। তদন্ত হওয়া উচিত বলছে বিজেপি। এটা আমাদের এখানে তৃণমূলের ব্লক সভাপতি ছিল প্রদীপ কর, যার বাড়ি হামিরপুরে। সামান্য জমির একটা মালিক ছিলেন, তারপরে একটু প্রমোটারি করতেন। ধীরে ধীরে তৃণমূলের পার্টির সদস্য এবং পরে অঞ্চল সভাপতি হয়ে পরে ডেবরা ব্লকের সভাপতি হয়। এইভাবে গ্রোথ হয়। ব্লক সভাপতি ছিল, হ্যাঁ, সে যেভাবে হোক ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। একটা মানুষ কি করে মানে বাঁশ গাছ সব থেকে তাড়াতাড়ি বড় হয়, কিন্তু এই মানুষ সব থেকে তার থেকে আগে বড় হয়ে গেছে। তৃণমূলের জীবনে সম্ভব ছিল, প্রভাব খাটাতো মনে হয়। হ্যাঁ নিশ্চয়ই, হোয়াই নট। সবকিছুতেই তার প্রভাব ছিল। আর এই তৃণমূল নেতার সম্পত্তির ছবি দেখালাম, বিশাল বড় প্রাসাদের ছবিও দেখালাম। এবার একটু এর ব্যাকগ্রাউন্ড আমাদের একটু জানতে হবে, কারণ এই ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ কর তিনি তৃণমূল ছাত্র সংগঠন থেকে যুব নেতা হয়েছিলেন, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষও ছিলেন, পরে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হন। এখন তৃণমূলের ব্লক সভাপতি এই প্রদীপ কর। 15 বছরে 64টি জায়গার মালিক তৃণমূল নেতা। দিগ্বিজয় রয়েছে, আবারও চলে যাব দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, এই প্রদীপ কর এখন কোথায়? তিনি, তার সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? কথা বলতে পেরেছো তার সঙ্গে? দেখো, পালা বদলের পর থেকেই কিন্তু প্রদীপ কর এলাকার বাইরে বা কোথাও বেরোয়নি। সে নিজেকেই সম্ভবত গৃহবন্দী রেখেছে। তার সঙ্গে আমরা ফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম কোনো উত্তর দিতে চাইছেন না এ বিষয়ে। ডেবরায় যেখানে বিজেপি বিধায়ক শুভাশিস ওম প্রায় 28,000 ভোটে জিতেছে, এখানে যেখানে তৃণমূল বিধানসভায় পরপর 2-3টা টার্মে জয়লাভ করেছিল, সেই পরাজয়ের পর রাজ্যে পালা বদলের পরে কিন্তু এই নেতা নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে, এমনকি গৃহবন্দী করে রেখেছে বলেই জানা গিয়েছে। কিন্তু আমরা বারংবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। একাধিক ছাত্র সংগঠন থেকে উঠে আসা নেতা, ব্লকের যুব নেতা, পরে ধাপে ধাপে কর্মাধ্যক্ষ, বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অর্থাৎ একদম ছোট জায়গা থেকে ধীরে ধীরে নিজে যেভাবে বড় হয়েছে, ঠিক সেইভাবে কিন্তু তার স্থাবর অস্থাবর সম্পত্তিও কিন্তু বাড়িয়েছে। এই নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। শুনলাম। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আরে এখানেই কিন্তু শেষ নয়। এই তো বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে সেখানে পাওয়া গেছিল আর এক নেতা, আর এক প্রাসাদের হদিশ। হুমকি তদন্তে তৃণমূল বিধায়কের পৈলানের বাড়িতেও তল্লাশি। আবারও চক্ষু চড়ক গাছ, কাছাকাছি 2টি বাড়ি। আর বাড়ি তো নয়, একেবারে রাজপ্রাসাদ। বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর।
এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি, এবং বিদেশি পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তারপর পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ। নিউজ 18 বাংলা। শুধু দিলীপ মণ্ডল, প্রদীপ কৌরি নয়, গত সপ্তাহে হাওড়া তৃণমূল নেতার বাড়িতে সুড়ঙ্গের হদিশ মেলে। বাইরে থেকে ভাঙাচোরা বাড়ি, আর এই বাড়ির ভেতরেই গোপন কুঠুরি। সুড়ঙ্গ ধরে এগোলেই একের পর এক আলিশান ঘর, সেখানে কয়েক কোটি টাকার ফার্নিচার। হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুড়ঙ্গের হদিশ।
শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরে 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা। ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষা ডাইনিং স্পেস, বিরাট জাকুজি। কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় 4 মে। গত 7 মে হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের दिखे। में बहुत जुल्म भी हो रहा है और सबसे बड़ा बात इस जब तो एनी टाइम बम चल जा रहा है। ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं। मतलब बस्ती नहीं हो गया है, मतलब गुंडागर्दी हो गया। ये समझ में नहीं आ रही, तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला। उनसे पूछना होगा क्यों चला है, आखिर यहाँ पर चलाने का क्या कारण था। শামীম আহমেদকে গ্রেফতার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা। তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির 3 তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা। তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চরক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা। এক ফোনে বাংলায় নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। ব্যবসা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। গরম অস্বস্তি আরো বাড়ার পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, যেভাবে ব্যবসা গরমে হাঁসফাঁস পরিস্থিতি, আর কতদিন এই অবস্থা চলবে, কি বলছে আবহাওয়া অফিস? এখনই নিস্তার নেই, কারণ আরো 5-7 দিন এইরকমই পরিস্থিতি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যবসা গরম যেমন রয়েছে, তেমনি আকাশেরও মুখ ভার। কোথাও মেঘলা আকাশ, কোথাও বা আংশিক মেঘলা আকাশ, এবং যখন রোদ উঠবে সেই রোদের তেজও ভয়ানক থাকবে। অর্থাৎ সব মিলিয়ে একটা গরম যেমন, তেমনি অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে, অর্থাৎ ঘেমে নিয়ে একসা হতে হবে বেশি উপকূলের জেলাগুলিতে। কলকাতা সহ যে সংলগ্ন উপকূলের জেলা রয়েছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া হুগলি, এই যে জেলাগুলি, এইখানে বেশি ঘাম এবং বেশি অস্বস্তি হবে। এবং তার পাশাপাশি গরম অস্বস্তিকর আবহাওয়া যেমন দক্ষিণের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বেশি থাকবে, 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রাও যেমন বেশি থাকবে, তেমনি দক্ষিণবঙ্গ জুড়ে এই গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বাঁকুড়া,
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলাতে। তবে সব জেলাতেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে এই যে ঝড় বৃষ্টি হবে তাতে গরম এবং অস্বস্তি কমবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। দক্ষিণবঙ্গের আপডেট নিলাম, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণে যখন গরম, উত্তরে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি। আজ সকাল থেকে কেমন ছবি পাহাড়ে, আপডেট নেব। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, পাহাড়ে আজকে কেমন ওয়েদার রয়েছে এবং বৃষ্টির পূর্বাভাস কতটা রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগের মেঘ কাটেনি এবং আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে আকাশ মেঘলা রয়েছে, কোথাও বা ঘন কুয়াশা। দুপুরের পর থেকে ভিজতে পারে শহর দার্জিলিং, অন্যদিকে কালিম্পং, কার্শিয়াং সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতল জেলাগুলোর দিকে যদি তাকাই, ইতিমধ্যে কিন্তু সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে বালুরঘাট জুড়ে। উত্তর দিনাজপুর, রায়গঞ্জ সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। কুচবিহারও আংশিক মেঘলা আকাশ রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং দুপুরের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। ধন্যবাদ পার্থ।